أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ইসলামী ছাত্র শিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত কুইজ প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি কেন্দ্রীয় সাবেক বাণিজ্য সম্পাদক ইমরান ভাই, উপস্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সভাপতি ইসলাহি ভাই এবং অন্যান্য দায়িত্বশীল এবং উপস্থিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, যার অশেষ মেহেরবানিতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আজকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে পারছি, আলহামদুলিল্লাহ। লাখ লাখ দুরূদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তিদূত সরওয়ারে কায়নাত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের সব ধরনের কর্মপ্রচেষ্টা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধার সাথে স্মরণ করছি 52 ভাষা আন্দোলন, 71 মুক্তিযুদ্ধে আমাদের সকল শহীদদের এবং ফেসিবাদ বিরোধী লড়াইয়ের সকল সহযোদ্ধাদের, বিশেষ করে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের সকল শহীদদের, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আজকে একটি ঐতিহাসিক দিন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা দিবসে আমাদের অনেকগুলো মূল মন্ত্র আছে, অনেকগুলো শিক্ষা আছে। 21 মানে মাথা মতো না করা, 21 মানে আত্মপরিচয়ে সংকট না থাকা, 21 মানে বুক ফুলিয়ে কথা বলা, 21 মানে আবু সাঈদের মতো বুকের ভিতর অনেক জোর, বুক পেতেছি গুলি কর, 21 মানে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা, 21 মানে সকল ধরনের শোষণ নিপীড়নের বিরুদ্ধে একাই দাঁড়িয়ে যাওয়া। তো সেই 21-এর যে স্পিড ছিল, সেই স্পিডের আলোকে আমরা 24-এও একই সিলসিলা আমরা দেখতে পেয়েছি। আমরা 24-এর যে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, সে অভ্যুত্থানে আপনারা এখানে যারা আছেন সবাই এক একজন সহযোদ্ধা হিসেবে ছিলেন এবং আপনাদের, আমাদের এবং দীর্ঘদিনের যারা মজলুম ছিল, আমাদের সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আজকে আমাদের কথা বলার স্বাধীনতা পেয়েছি। আজকে আমরা মন খুলে কথা বলতে পারছি। তো সেই জায়গায় ইসলামী ছাত্র শিবিরের আজকে একটি প্রোগ্রামে আপনারা উপস্থিত হয়েছেন। ইসলামী ছাত্র শিবির কী চাই, কেন চাই, কিভাবে চাই, সেই বিষয়গুলো আপনাদের কাছে পরিষ্কার থাকা দরকার। ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা আপনারা সবাই জানেন, একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশে যখন নৈরাজ্য চলতেছিল, প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে লাল সন্ত্রাস চলছিল, যখন একটা রাজনৈতিক শূন্যতা ছিল, ছাত্ররা যখন দিশারা হয়ে সমাজে ঘুরছিল, তাদের কোনো আলোর দিশা ছিল না, কোনো আলোর বর্তিকা ছিল না, ঠিক সেই সময়ে 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে 6 জন ভাইয়ের হাত ধরে ইসলাম ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে ছাত্র আন্দোলনমূলক, ছাত্র কল্যাণমূলক, সমাজ কল্যাণমূলক, জ্ঞান, কর্ম এবং নৈতিকতা সম্পন্ন সমৃদ্ধ মানুষ তৈরি করার জন্য যে যে কাজগুলো করা দরকার, সেই সব কাজগুলো ইসলামী ছাত্র শিবির করে আসছে, আলহামদুলিল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের অ্যাক্টিভিটিগুলো, ইসলামী ছাত্র শিবির কি করে, কিছু কাজ আমি কয়েকটি পয়েন্টের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলে আসছে। শিক্ষা ব্যবস্থার রিফ্রেমিং এডুকেশন সিস্টেম, শিক্ষা ব্যবস্থা এটাকে কিভাবে রিফ্রেম করা যায়। আমরা জানি আমাদের যে শিক্ষা ব্যবস্থা 71 মুক্তিযুদ্ধ স্বাধীনতা হওয়ার পর আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, এখানকার অধিকাংশ মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে দেখতে পাইনি। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা নাস্তিকতা, নৈতিকতা বিবর্জিত বিষয়গুলোকে এখানে ফোকাস করা হয়েছে। এবং যে শিক্ষা কমিশনগুলো ছিল, নৌকান শিক্ষা কমিশন থেকে শুরু করে, প্রযুক্তিগত শিক্ষা কমিশন থেকে শুরু করে যতগুলো শিক্ষা কমিশন ছিল, সেই শিক্ষা কমিশনগুলোতে সবসময় সেকুলার শিক্ষা ব্যবস্থার কথাগুলো প্রমোট করা হয়েছে। সেই জায়গায় ইসলামী শিক্ষা ব্যবস্থায় যে চমৎকার মূল্যবোধের কথা আছে, কমন সেট অফ কালচারাল ভ্যালুসের কথা বলা আছে, সেই বিষয়গুলো ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে প্যারালালি আরেকটি কারিকুলাম তৈরি করে এটি এই জাতির তরুণ সমাজের কাছে হাজির করেছে। এবং ইসলামী ছাত্র শিবির একটা থিও সায়েন্টিফিক এডুকেশন সিস্টেমের কথা বলে। একজন শিক্ষার্থী সে একই সাথে সায়েন্সও পড়বে, একই সাথে সে থিওলজিও পড়বে।
সে যে ধর্ম প্র্যাকটিস করে, সে যে ধর্ম লালন করে, সেই ধর্ম সম্পর্কে তার সম্যক ধারণা থাকবে এবং সে ধর্ম তাকে নৈতিকতার কথা বলে, তাকে মূল্যবোধের কথা বলে। সে পড়াশোনা করে অনেক বড় হবে, সমাজের বড় বড় স্থানে যাবে, কিন্তু সেখানে গিয়ে সে চুরি করবে না, সে ডাকাতি করবে না, সে মানুষের ক্ষতি করবে না, বরং সে মানুষের সোর্স অফ বেনিফিটের কারণ হবে, সোর্স অফ গুড ডিডসের কারণ হবে, কল্যাণের কারণ হবে। তার এই বেঁচে থাকাটা এই সমাজের সকল মানুষ সাদকা জারিয়া হিসাবে নেবে। তো এই ধরনের মানুষ তৈরি করার জন্য একটা থিও সায়েন্টিফিক এডুকেশন সিস্টেম, যেখানে ধর্মতত্ত্ব থাকবে, যেখানে সায়েন্স থাকবে, যেখানে হচ্ছে লিটারেচার থাকবে, যেখানে হিস্ট্রি থাকবে, যেখানে পলিটিক্স থাকবে, যেখানে ইকোনমিক্স থাকবে, এবং যেখানে একটা সব কিছুর সমন্বয় থাকবে। তো সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবিরের একটা প্যারালাল একটা কারিকুলাম আছে। আমাদের যে কারিকুলাম যেহেতু এখানে অ্যাবসেন্স, আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা দিতে পারি নাই, সেই জায়গা থেকে নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করার জন্য ইসলামী ছাত্র শিবির একটা প্যারালালি একটা সিলেবাস সিস্টেম আছে। আপনারা যদি আমাদের ওয়েবসাইটে যান, সেই ওয়েবসাইটে আপনারা আমাদের এই সিলেবাসগুলো পাবেন। সেখানে বিভিন্ন স্তর আছে, আমাদের সংগঠনে যারা সমর্থক, যারা বন্ধু, তাদের জন্য কিছু লিটারেচার আছে, যারা কর্মী তাদের জন্য লিটারেচার আছে, যারা সাথী তাদের জন্য লিটারেচার আছে, এবং যারা সদস্য বিভিন্ন স্তরের আমাদের জন্য কিছু আমাদের লিটারেচার আছে। তো আপনাদেরকে অনুরোধ করবো সেগুলো পড়ার জন্য, এবং এর মাধ্যমে নৈতিকতা সম্পন্ন শিক্ষা ব্যবস্থা এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য যেই ধরনের তারুণ্য দরকার, যেই ধরনের মানুষ দরকার, ইসলামী ছাত্র শিবিরের এই ওভারঅল কারিকুলাম এবং ওভারঅল অ্যাক্টিভিটি এর মাধ্যমে আমরা বিশ্বাস করি কেউ যদি এটা ফলো করে তার পক্ষে সম্ভব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আপনারা জানেন আমাদের স্বাধীনতার পর থেকে আমরা দেশ স্বাধীন হয়েছি 71-এ, কিন্তু আমরা একটা ইন্ডিয়ান হেজিমনির মধ্যে চলে গেছি, ভারতীয় আধিপত্যবাদ। আমরা একটা ইন্ডিয়ার সাবলেট কলোনি হয়ে গিয়েছিলাম। এখানে কি হবে, এখানকার সব কিছু কলকাতায় নাড়তে হচ্ছে ভারত। আমাদেরকে দাসের মতো করে তারা ব্যবহার করেছে, তারা সবসময় আমাদের উপর দাদাগিরি করেছে। এবং এই ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে শুরু থেকে ইসলামী ছাত্র শিবির কথা বলে এসেছে। ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিল মীর কাসেম আলী, দ্বিতীয় সভাপতি ছিল কামরুজ্জামান। এরকম ইসলামী ছাত্র শিবিরের শত শত নেতৃবৃন্দকে এই আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে জীবন দিতে হয়েছে। এবং সর্বশেষ 24-এ যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের অন্যতম একটা প্রিন্সিপাল ছিল ভারতীয় দাদাগিরি বন্ধ করা। ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে তারুণ্য সবাই এক হয়েছিল। তো ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে এই আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে আমরা কথা বলে এসেছি, এবং সেটা এখনও জারি আছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা প্রশ্নে ইসলামী ছাত্র শিবির সবসময় আপোষহীন। এবং এর পাশাপাশি এখানকার যে কালচারাল আগ্রাসন ছিল, ভারতীয় যে কালচারাল আগ্রাসন, সেটা এখানকার মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এখানকার মুসলমানের দীর্ঘদিনের আমাদের সুন্দর সংস্কৃতি ছিল, বাঙালি মুসলমানদের চমৎকার মুসলিম সংস্কৃতি, সেগুলোকে তারা হিন্দুত্ববাদী সংস্কৃতি দ্বারা রিপ্লেস করেছিল, এবং এটাকেই মুসলমানদের সংস্কৃতি হিসেবে দেখানোর চেষ্টা করেছে। এবং এই যে মুসলমানের যে সংস্কৃতিগুলো আছে, সেগুলোকে সবসময় এটাকে জঙ্গিফিকেশন করা হয়েছে। ইসলামের যে সিম্বলগুলো আছে, চিহ্নগুলো আছে, দাড়ি, টুপি, কাপড় চোপড়, এই সব কিছুকে একটা ঘৃণার পাত্র হিসাবে তারা তৈরি করার চেষ্টা করেছে, এবং সবচেয়ে বেশি করেছে গত 16 বছরে। এবং শাহবাগ পরবর্তী, আপনারা জানেন 2013 সালে শাহবাগ কায়েম হয়, এবং এর মাধ্যমে এই ঘৃণাটা সর্বস্তরে তারা ছড়িয়ে দেয়, এবং তারা এক ধরনের মব জাস্টিস তারা কায়েম করে, তারা বিচারহীনতার সংস্কৃতি তৈরি করে, এবং তারা বিমানবীকরণের কালচার তৈরি করে। এক ধরনের হচ্ছে কেউ যদি শিবির করে, কেউ যদি ইসলামের কথা বলে, কেউ যদি প্র্যাকটিসিং হয়, কেউ যদি হচ্ছে দানপন্থী হয়, তাহলে তারা মেরে ফেলা বৈধ। তারা মেরে ফেললো, সমাজ কেউ কিছু বলবে না, এবং সবাই এটার বৈধতা দিয়েছিল। তো এই যে কালচারাল আগ্রাসন এবং ইন্ডিয়ান হেজিমনি, এটার বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেক কর্মী প্রতিষ্ঠাকাল থেকেই কথা বলে আসছে, এবং এটা ইসলামী ছাত্র শিবির যতদিন বেঁচে থাকবে, একজন কর্মী যদি বেঁচে থাকে, এই আধিপত্যবাদের বিরুদ্ধে, সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবির কথা বলবেই। এটা আমাদের অন্যতম একটা প্রিন্সিপাল। এবং এখানকার যে মাল্টি কালচারাল যে হচ্ছে ভ্যালুসগুলো আছে, এইগুলোকে অন করা, ইসলামের যে সৌন্দর্যগুলো আছে, এই কালচারালগুলো সবার মধ্যে সার্বজনীন করার ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির সবসময় কাজ করে আসছে। যেমন আজকে আমরা 21শে ফেব্রুয়ারি পালন করছি। আমাদের 21শে ফেব্রুয়ারি যদি 52-তে দেখেন, ওই সময়ে কবর জিয়ারতের মাধ্যমে 21শে ফেব্রুয়ারি পালন হতো। এরপর হচ্ছে মসজিদে দোয়ার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, খতমের মাধ্যমে 21শে ফেব্রুয়ারি পালিত হতো। কিন্তু আজকে এই কালচারটা নাই করে দেওয়া হয়েছে। তো এই যে মূল কালচার থেকে নাই করে বিজাতীয় কালচার নিয়ে আসা, এটার বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবির সব সময় কথা বলেছে। এবং ইসলামের যে সৌন্দর্যগুলো আছে, মুসলমান কালচারাল যে একটা হচ্ছে দীর্ঘদিনের একটা সৌন্দর্য আছে, সেই কালচারাল
ভ্যালুসগুলোকে ইসলামী ছাত্র শিবির এই জাতির সামনে, তারুণ্যের সামনে ইসলামী ছাত্র শিবির তুলে ধরেছে। এরপর হচ্ছে আপনার আমরা দেখতে পেয়েছি আমাদের এদের স্বাধীন হওয়ার পর থেকে আমাদের যে বর্ডারগুলো ছিল, সীমান্তগুলো সবসময় অরক্ষিত ছিল, সীমান্তে হাজার হাজার লাশ পড়েছিল এবং ভারতের বিজেপি আমাদের ভাই এবং বোনদেরকে হত্যার পরে তারা ফেলানিকে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল। এরপরও আমরা কিছু বলতে পারি নাই, কারণ আমাদের আগের প্রতি যারা শাসন ছিল তারা সবসময় ভারতের, তারা হচ্ছে তাদেরকে প্রভু হিসেবে তারা গ্রহণ করেছে। তো এই যে আমাদের ফরেন পলিসি, আমাদের যে হিস্সা বুঝে নেওয়া, ভারতের সাথে যে চোখে চোখ রেখে কথা বলতে পারা, সেটা আমরা আগে দেখতে পাই না। কিন্তু ইসলাম ছাত্র শিবির সবসময় এই আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলা এবং বর্ডার সিকিউরিটির জন্য কথা বলার কারণে সবসময় এই আধিপত্যবাদীদের চক্ষুশীল হয়েছিল এবং সে কারণে ইসলামী ছাত্র শিবিরকে অনেক বেশি তাদেরকে স্যাক্রিফাইস করতে হয়েছে। এবং এই যে আপনার দেশকে ওন করা, ন্যাশনাল ইন্টারেস্টটাকে ওন করা, জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সবাইকে নিয়ে কাজ করা, সেই কাজগুলো ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠাকাল থেকে করে আসতেছে। এবং এই কাজ করার জন্য একটা ট্রু প্যাট্রিয়টিক লিডারশিপ দরকার। সত্যিকার অর্থে যারা দেশকে ভালোবাসে, আমরা আমাদের এই সমাজে দেখতে পাই দেশপ্রেমের হাজারো গল্প শুনতে পাই, নৈতিকতার হাজারো গল্প শুনতে পাই, কিন্তু যখন মানুষটা যখন বক্তৃতা শেষ হয় তখন তার বাস্তব জীবন দেখা যায় তার বক্তৃতা এবং তার বাস্তব জীবনের মধ্যে অনেক ডিফারেন্ট। ইসলামী ছাত্র শিবির এই জায়গায় আমরা এমন মানুষ তৈরি করি যারা এমন কথা বলে যা তারা নিজেরাই করে, এমন কথা তারা বলে না যেটা তারা নিজেরাই করে না। তো এটার জন্য এই যে একটা সমৃদ্ধ দেশ করার জন্য, সব দোকা আদর্শ দেশপ্রেমিক তৈরি করার জন্য যে প্রজেক্টটা ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে আসতেছে, এবং সেই কারণে অনেকের যারা ফেসিবাদের দূষর ছিল, যারা আধিপত্যবাদের দূষর ছিল, তারা সবসময় ইসলামী ছাত্র শিবিরের উপর বিভিন্নভাবে তাদেরকে ট্যাগিং করেছে, তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন নিষ্পেষণ করেছে এবং এদেশের সিভিল সোসাইটির যারা প্রতিনিধি ছিল তারা অনেক ক্ষেত্রে এটাকে হচ্ছে বৈধতা দিয়েছিল। এরপর হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের চমৎকার সৌন্দর্য হলো আমাদের যে সংগঠনের কালচার, ডিসিপ্লিন। এখানে দেখতে পাবেন না, এই যে এখানে দেখেন সভাপতি সেক্রেটারি কি চমৎকারভাবে দুজন পাশাপাশি বসে আছে, কোনো ধরনের চেয়ার মারামারি নাই, কমিটি নিয়ে বাণিজ্য নাই, আছে। আমরা আমাদের যে রাজনৈতিক দলগুলো দেখতে পাই, মানে হচ্ছে পদ না পালের পর দিন থেকে ওই ভাইকে হচ্ছে কি পিছনে ককটেল মারে, ঠিক আছে, মারামারি কাটাকাটি। এবং আজকেও আমি দেখতে পাচ্ছিলাম আমাদের বড় একটা পলিটিক্যাল পার্টি চাঁদপুরের নিজেদের মধ্যে অন্তর্কুণ্ঠ দলে একজন মারা গেছে। প্রতিনিয়ত আমরা যেগুলো দেখতে পাচ্ছি, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত কখনো দেখতে পাবেন না যে এখানে পদ নিয়ে বাণিজ্য হয়েছে, নিজেদের মধ্যে মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে। বরং ডিসিপ্লিন, ইসলাম ছাত্র শিবির সবসময় শৃঙ্খলার কথা বলে। এবং এখানে যে চমৎকার একটা স্তর আছে, সেই স্তরগুলো খুবই চমৎকারভাবে একটা স্তর থেকে অন্য স্তরে যাওয়ার জন্য সবাইকে প্রস্তুত করা হয়, তাকে হচ্ছে লাইফটা ব্যালেন্স করতে হয়। এবং এখানে কিছু রিপোর্টিং সিস্টেম আছে, এই সব কিছুর মাধ্যমে আপনি ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ার হয়ে উঠবেন এবং আপনার ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার হয়ে উঠবেন। আপনার চরিত্র এবং আপনার ক্যারিয়ার দুটাই অনেক বেশি সমৃদ্ধ হয়ে উঠবে, যার মাধ্যমে আপনি আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবেন। এবং সর্বশেষ আমরা 24শে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী আমরা যে বলছি নয়া রাজনীতির বন্দোবস্ত করতে চাই, আমরা ছাত্র রাজনীতির রিফর্ম করতে চাই, আমরা আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করতে চাই। তো সেটার জন্য যে মোরাল ইন্টিগ্রিটি সম্পন্ন লোক দরকার, সেটা ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠাকাল থেকে করে আসতেছে। ইসলামী ছাত্র শিবিরে আমরা যারা কাজ করে থাকি, আমরা বলে থাকি আমরা এই আল্লাহর পক্ষ থেকে একজন খলিফা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহর এই দুনিয়ায় তোমাদেরকে একজন খলিফা হিসাবে প্রেরণ করতেছি। এবং খলিফা হিসাবে তোমার কাজ হচ্ছে এখানে ভোগ করা না, বরং তোমার কাজ হচ্ছে আমি যে জন্য তোমাকে সৃষ্টি করেছি, ইনসাফ কায়েম করা, সৎ পথের আদেশ দেওয়া, অসৎ পথ থেকে মানুষদেরকে নিষেধ করা। সেই কাজগুলো করা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মীর কাজ, একজন জনশক্তির কাজ, একজন দায়িত্বশীল কাজ। এবং ইসলামী ছাত্র শিবির এও বলে থাকে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, যেন আমরা প্রত্যেকেই দুনিয়াতে যেন হচ্ছে কল্যাণকামী হইতে পারি এবং পরকালেও যেন আমরা সবাই জান্নাতে যাওয়ার উপযোগী একজন মানুষ হইতে পারি। তা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইসলামী ছাত্র শিবিরের যে আহ্বান, সেই আহ্বানে আমরা যেন সমৃদ্ধ হইতে পারি, আমরা যেন ইসলামী ছাত্র শিবিরের ডাকে নিজেদেরকে আমরা হচ্ছে সংযুক্ত করতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সবার জন্য অনেক অনেক দোয়া। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখাকে আজকের চমৎকার প্রোগ্রাম আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।